আমরা ঘটনায় চলে যাই সরাসরি, আসলে কি ধরনের ঘটনা ঘটেছে? আসলে ঘটনাটা আমার তো ছোটবেলা থেকে ঘটনাগুলো আমার পিছনে লেগে আছে, যে আমি এখনো কিছু কিছু ঘটনা আমার সঙ্গে রয়েই গেছে। আচ্ছা, আমরা শুরু থেকে শুনি। শুরুটা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে, আমার বুদ্ধি হয়েছে তারপর থেকে। আমার বয়স যখন 7-8 বছর, তখন আমাকে পরীর ধরেছিল। আমাকে মাঝে মাঝে নিয়ে যেত যেত এটা আমি টের পাইতাম না, বাট দেখা যাচ্ছে যে আবার যখন দিয়ে যেত, তখন আমাদের বাড়ির পাশে একটা কাছাকাছি ডিপ টিউবওয়েল ছিল, ওই টিউবওয়েলের ছাদের উপরে রেখে যেত, তখন বাড়িতে রেখে যেত। আচ্ছা, মানে আপনি আপনার বিছানা থেকে গায়েব হতেন, কিন্তু পাওয়া যেত হচ্ছে আপনাকে ওখানে ছাদের উপরে। কিন্তু যখন নিয়ে যেত বা মানে বাসার মানুষজন টের পেত না? যখন আমার আম্মা টের পেত, মাঝে মাঝে টের পেত। যখন টের পেত, দেখা যাচ্ছে যে আমাকে ঘুমটা ভাঙানোর জন্য তখন আমাকে গায়ে থাপ্পড় দিত বা চোখে মুখে একটু আঘাত করলে তখন আমি ঘুম থেকে জাগনা পেয়ে যেতাম, তখন আর আমাকে নিতে পারতো না। কিন্তু উঁচা করে নিয়ে যেত, মাঝে মাঝে আমার আম্মা অনেক সময় তাই নিয়ে ধরতো আমাকে। মানে এমন অবস্থায় টেনে ধরেছে যে আপনি উপরে উঠে গেছেন, উনি টেনে মানে যেমন যে আমরা দেখি যেরকম যে উঁচা হয়ে মুভিতে আমরা এইরকম, মানে এরকম আমরা মানে আমার ইয়েতে নিয়ে যেত এইভাবে। আচ্ছা আচ্ছা, সো এই ঘটনাটা পরবর্তীতে শেষ হয় কিভাবে? পরবর্তীতে শেষ হয় যখন আমাকে এরকম অবস্থা হয়, তখন আমার আম্মা তো দুশ্চিন্তা পড়ে যায় যে আমি আমার ছেলে যদি এরকম হয়ে যায় কবে যেন মেরে ফেলে। তখন আমার আম্মা একটা কবিরাজ নিয়ে আসলো। কবিরাজের ওখানে ও বললো যে তাবিজ লাগবে, আমাকে একটা তাবিজ দিল, বিভিন্ন ধাতু দিয়ে গড়া একটা তাবিজ দিল। তাবিজটা দেওয়ার পরে আর ওরা কাছে আসতে পারে না, আজও অবধি আর কাছে আসতে পারে না, আজও অবধি কাছে আসতে পারে। আমরা একটা শুনেছিলাম অফ রেকর্ডে, আপনি বলেছিলেন একটা ইনফরমেশন আমার সাথে শেয়ার করেছিলেন যে কিছু একটা আপনাকে দিয়েছিল ওখানে, এবং পরবর্তীতে ওটা আপনি আর কি দিয়েছিল? এটা আমি যখন ওখানে যেতাম, ওরা আমাকে একটা গাছের শিকড় দিয়েছিল নিয়ে যাওয়ার পর। ওর আম্মা একটা গাছের শিকড় দিয়েছিল, বলছিল যে এটা তোমার অনেক কাজে লাগবে, তুমি এই জিনিসটা হারায়ো না। আমি ঠিক আছে, আমি তখন ওই দিন ছোটবেলায় লুঙ্গি পড়তে পছন্দ করতাম, লুঙ্গির পাশে গেঁথে রাখছিলাম, মানে প্যাচ দিয়ে রাখছিলাম। আমাকে যখন দিয়ে গেছে, আমার সকালবেলা দেখা যাচ্ছে যে পোলাপান যখন খেলাধুলা করতে যায়, তা আমি আলটিমেট ওদের সাথে খেলাধুলা করতে গেছি। খেলাধুলা দাড়ি বান্ধা খেলতেছি, খেলতে খেলতে হঠাৎ করে লুঙ্গিটা যখন লুজ হয়ে গেছে, তখন লুঙ্গিটা খুলে আমি আবার প্যাচ দিয়ে খেলা শুরু করছি। বাট এই যে গাছটা যে পড়ে গেছে, এই জিনিসটা আমার আর স্মরণ নেই। এই গাছটা কি যখন আপনি মানে হুশ হয়েছে, মানে আপনাকে ওই ছাদে পাওয়া গেছে, তখন কি আপনি দেখেছিলেন? হ্যাঁ, আমি যখন সকালে ঘুম থেকে উঠছি, মানে আসার পরে আবার তো শেষ রাতে ঘুমের থেকে ওঠার পরে দেখি যে গাছটা আছে, আমি আবার রেখে দিছি যে পরে আম্মাকে এটা দেখাবো। কি ধরনের গাছ ছিল বা কিছু? এটা একটা শিকড়, গাছের একটা শিকড়, থোপা ধরা একটা শিকড়। মানে এই গাছটা কাউকে আর দেখাতে পারেননি? না, কাউকে আমি এটা জিনিসটা দেখাইতে পারি। ওকে, যাই হোক, ফাইনালি আপনি ওই ঘটনা থেকে রিলিফ পেয়েছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এরপরে তো আরো অনেক ঘটনা ঘটেছে, ওই ঘটনাগুলোর দিকে যাই। এরপরে আমাদের গ্রামের 2টা লোক ফাঁসি নিয়ে মারা যায়। একজন মহিলা, যে মহিলা সে আগেই মারা গেছে, তার কিছুদিন পরে একটা লোক ফাঁসি নিয়ে মারা যায় আমাদের বাড়ির কাছাকাছি একটা কবরস্থানের গাছের উপরে। কবরস্থানে যে গাছ হয় বিভিন্ন গাছের উপরে, সেটা হচ্ছে শিমুল গাছ ছিল আর কি। শিমুল গাছ ছিল, আর হলো জিকর গাছ ছিল, যে জিকর গাছে বিভিন্ন ডালপালা বেরোতো, তো ওই ডালে সে ফাঁসি নিয়ে মারা যায়। যখন সে মহিলাটা কোথায় মারা যায়? মহিলাটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি, বেশি কাছে। আর ওই আমি জানতে চাচ্ছি, মহিলাটা কি মানে ফাঁসি দিয়ে মারা যায় এবং কোথায় মারা যায়? বাসাতেই নাকি? না, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা বাগান, ছোট্ট একটা বাগানে। মানে ওই মহিলা বাড়ি আবার বাগান থেকে আরো বেশ কিছু দূরে, মানে ওই বাগানটা হচ্ছে মহিলার। আচ্ছা, বাগানটা মোটামুটি ফাঁকা থাকে? হ্যাঁ, ফাঁকা থাকে, জি। ওখানে লোকজন যাতায়াত সহজে করে না, ওখানে উনি ফাঁসি দিয়ে মারা যায়। আচ্ছা, জি। তো এখন ওই লোকটা যখন মারা যায়, ওই সময় শীতের সময় ছিল। আমার ছোট মামা আর আমার হচ্ছে ছোট খালার ছেলে, খালাতো ভাই, এরা ওই শেষ রাতের দিকে ইটা ভাঙতে যায় মাঠে। আগের দিন চাষ দিছে, মই দিছে এবং পেঁয়াজ লাগাবে। পেঁয়াজের জমি ঝুরঝুরে না হলে পেঁয়াজ লাগানো যায় না। তো ওই ইটাটা ভাঙতে হলে শেষ রাতে গেলে দেখা যাচ্ছে কাজটা একটু ইজি হয়, শরীর অত ওইভাবে ঘামে না, রোদ কম থাকে, ঘামে না। তো ওরা কাজ করতে করতে হঠাৎ করে একটু যখন আলো ভাব হয়, তখন দেখে যে একটা গাছের সঙ্গে কি যেন ঝুলতেছে। অনেকে ওই জমি সমান করার জন্য কিন্তু কলা গাছও নিয়ে যায়। হ্যাঁ, তো আমার খালাতো ভাই যখন মামারে বলে যে মামা ওই গাছের সাথে কি যেন ঝোলে, বলে যে ঝুলতেছে, এটা তাহলে ওই কলা গাছকে হয়তো বাজায় রাখছে, কাজ শেষে ওইটা হয়তো ঝুলতে পারে। যখন একটু পরিষ্কার হয়েছে, তখন আমার খালাতো ভাই বলে যে মামা মনে হয় মানুষ। গিয়ে দেখে যে আসলে মানুষ।
ওয়াসকরণী নাম ছিল, ঝুলতেছে, এই গাছে বাড়ি খাচ্ছে, বাতাস ছিল, আচ্ছা আচ্ছা। গাছে বাড়ি খাচ্ছে। তো মামা যখন গায়ে হাত দেয়, গাটা তখন গরম ছিল তখন। তার মানে ফাঁসি দিয়েছে খুব বেশি টাইম, হয়নি। ও ফাঁসি নেওয়ার আগে কিন্তু টাইম নিছে। ও ওখানে বসে কটকটি খাইছে, তারপরে ওই যে বাদাম এগুলো খাইছে, কিছু বিড়ি খাইছে। তার মানে মিনিমাম, হ্যাঁ, ওখানে ওই নিচে ওখানে পাওয়া গেছিল। আমার মনে হয় ওখানে মিনিমাম 1-1.5 ঘন্টা লেট করছে, হয়তো চিন্তা ভাবনা করছে যে ফাঁসি দিবে কি দিবে না। তারপর কি হলো, লাস্টটার নাম, তারপর সে লাশটা নামাইলো, লোকজন ডাক দিল, সঙ্গে সঙ্গে লোকজন আসলো, লাশটা নামায়। লাশটা আর গোরস্থানে মাটি দিতে দিবে না, কারণ বলছে ও ফাঁসি নিয়ে মারা গেছে, ওকে আমরা আর আমাদের গোরস্থানে মাটি দিতে দেবো না, ও অন্য কোথাও দিক। জানাজাটা পড়াইলো, জানাজাটা পড়াই দিল। তো ওদেরই ওই যেখানে ফাঁসি নিচ্ছে ওইখান থেকে প্রায় 30 গজ দূরে ওদের একটা জমি ছিল, ওই জমিতেই এক কর্নারে ওকে দাফন করা হলো। এরপরে গ্রামের অনেকে যে 2টা লোক ফাঁসি নিল, মানে অনেকেই চলাফেরা করতে কেমন যেন বোধ করে, যে ওয়াসকরণী আসতেছে, আসি ডাকে যে আমার একটু পানি দাও, আমার গলাটা শুকায় যাচ্ছে। অনেকে এরকম নাকি দেখছে, মানে শুনছে, হ্যাঁ, ওই এরকম একজন আরেকজনের কাছে গল্প করছে, এরকম পুরো গ্রাম একটা ছড়ায় গেছে, মানে একটা আতঙ্ক ছড়ায় গেছে সবার মাঝে, যে এখন এই জিনিসগুলো একটু খুব দ্রুতই ছড়ায় যায়, তো এখন ওই দেখে অনেকে রাত্রে আর বের হয় না। এখন আমি যখন বাড়িতে থাকি, দেখা যাচ্ছে গ্রামের বাড়ি, সন্ধ্যার আগে পড়তে বসে, তাই সন্ধ্যা 7-8টার মধ্যে কিন্তু পড়া ক্লিয়ার, কারণ বাতি জ্বালায় কেউ আর অত রাত পড়তে পারবে না। তো আমি একটা জায়গায় যেতাম, সন্ধ্যার পরে যখন ঘুমায় যেত তখনই আমি বের হইতাম। আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বিভিন্ন বাগান, মাঠ, গাছপালা পাড়ি দিয়ে তারপরে আমাকে যেতে হয়। তারপর ওইখান থেকে নিয়মিত আসা যাওয়া করতাম। হঠাৎ একদিন আসতেছি, কিন্তু ওই দিন খুব অন্ধকার, আসলে দেখাও কষ্ট, এত অন্ধকারে আমি রাস্তাঘাট। অমাবস্যা বা ওই দিন যে অমাবস্যা ছিল, আসলে ওই দিন অমাবস্যা, বাট আমি কিন্তু আমি এই জন্য বললাম যে সাধারণত অমাবস্যার মধ্যে এই ধরনের গাঢ় অন্ধকার দেখা যায়। জি জি জি। আমি বুঝতেও পারিনি আজকে অমাবস্যা। যখন আমি মেইন রাস্তা থেকে নামবো, একটু রাস্তার আমাদের যে চিকন রাস্তাটা ওটা নিচু, তখন গায়ের মধ্যে কেমন যেন একটা ঝাঁকি দিয়ে ওঠে, আমি আসলে কিভাবে যাব। আমার চিন্তা যে আমার যাইতেই হবে, আমার বাড়িতে যাইতেই হবে, নইলে আমি যাবো কোথায়। এখন কতদূর যাওয়ার পরে আমাদের যে একটা ঈদগাহ মাঠ আছে, দুই পাশে 2টা বট গাছ আছে, একটা গাছের উপরে দেখলাম বিশাল একটা কি যেন দেখা যাচ্ছে, ছায়ার মতো, মানে অবয়ব দেখা যাচ্ছে, মানুষের মতো, মানুষের মতো ছায়া, বোঝা যায় কিছু কারণ অন্ধকার, তো অন্ধকারে তো ওইভাবে বোঝা দেওয়া যাবে না আর কি। আমি দেখে মনে হলো যে আমার আজকে এখানেই মনে হয় শেষ। তারপর মনের মধ্যে সাহস নিয়ে আমি একটু ঘুরে, যাতে সেফ জোনে আমি চলতে পারি, এইভাবে একটা এরিয়া নিয়ে আমি মনে করলাম যে ওই দিক দিয়ে গেলে হয়তো আমি একটু বাঁচতে পারবো, বা হয়তো বা আমি সেফ থাকবো। আমি ঘুরে যখন ঈদগাহ মাঠে সোজা আসলাম, তখন আমি পিছন থেকে বললো যে আজকের মতো তুই বেঁচে গেলি। যখন এই কথা বললো, আমার দুনিয়া আর আমার মধ্যে নেই, এরকম আমি মনে হয় একটা শূন্যের উপর কোথায় যেন আছে, আমার চতুর্পাশ থেকে একবারে কিছু ভারী হয়ে আসছে, পা আর চলে না, এরকম অবস্থা। তো আমি যখন বাড়ির কাছাকাছি গেলাম, কারণ পিছনে একটা ভয়, আমি যখন ভয়টা পেয়ে গেছি, আসলে আমার মনের মধ্যে ভয় কাজ করতেছে অলরেডি, তখন যে মহিলা ফাঁসি নিছিল ওই জায়গাটা যখন আসলাম, তখন আমার মানে আরো আমার মধ্যে, মানে কি ওই জায়গাটা পার হয়েই বাড়িতে যেতে হয়? জি, ওই জায়গা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। ওই জায়গায় ছাড়া যে রাস্তা পাই সেটা হচ্ছে ওই লোকটা যে ফাঁসি নিয়েছিল ওই দিক দিয়ে ঘুরে। এখন মানে দুইটাই রাস্তা, দুই রাস্তাতেই 2 জন ফাঁসি দিয়েছে। ওকে, সো আপনি এখন ওই যেই মহিলাটা যেই বাগানে ফাঁসি দিয়েছিল ওই রাস্তার এখানে চলে আসছেন। আমি চিন্তা করলাম আমি একটা কাজ করি, এখান থেকে আমি চোখটা বন্ধ করে একটা দৌড় দিব, তাহলে হয়তো আমি ভয়টা, কারণ চোখ বন্ধ থাকলে কিন্তু একটু ভয়টা মনে হয় একটু কম এরকম থাকে মনের মধ্যে। আমি যখন চোখটা বন্ধ করে দৌড় দিছি, আমি সোজা না গিয়ে আমি ডান পাশে, বাম পাশে হচ্ছে বাগানটা, ডান পাশে ধান ক্ষেতের মধ্যে গিয়ে পড়ে গেছি। তো আমি যখন ধান খেতে পড়ে গেলাম, পরে আমি তো উঠে দৌড় দিছি, দৌড় দিয়ে একটা গাছের কাছে গিয়ে দাঁড়াইছি। আমি ভাবছি যে আমার মনে হয় বাড়িতে চলে আসে, বাড়িতে আম গাছ আছে, জাম গাছ আছে, হ্যাঁ গাছটা দেখা যাচ্ছে একটু রিল্যাক্স, তখন মনের মধ্যে ভালো লাগে। তখন মনে হচ্ছে কে যেন আমার গায়ে হাত বুলাচ্ছে। আচ্ছা, মানুষের হাতের মতো, মানে উপরে লোমের উপর দিয়ে মনে হচ্ছে হাতটা বয়ে যাচ্ছে এরকম। তো এখন আমি খেয়াল করে দেখি যে আসলে তো এটা কোন গাছ, এটা কোথায়, দেখি যে ওই মহিলা যে গাছে ফাঁসি নিয়েছিল আমি ঠিক ওই গাছে নিচে দাঁড়ায় আছি। ও মাই গড, মানে
ঠিক ওই গাছের নিচে? ঠিক ওই গাছটার নিচে। ও মাই গড। ওই গাছটা ছিল হচ্ছে ওই যে রাস্তার ধারে যে গাছগুলা লাগানি, গাছগুলো আচ্ছা, আচ্ছা। ছোট ছোট পাতা, তো করই গাছ বা এই ধরনের কিছু? কোরই গাছের মতো একটা ওকে, পাতা। যেটা হোয়াট এভার, যেটাই হোক। তারপরে কি করব, কোথায় যাব, মানে আমার আর তখন ওইভাবে আপনার গায়ের মধ্যে হাত বুলানোর এটা আছেই। হ্যাঁ, মনে হচ্ছে যে কে যেন আমাকে এরকম করে একবারে দুই পাশ দিয়ে ধরে, মানে দুই হাতে হাত বুলাচ্ছে। ও মাই গড। মানে তখন আসলে আমার গায়ের লোম এখনো, মানে আমার নিজেরই অবস্থা। এখন আমার আর কোনো কিছু কাজ করতেছে না, মনে হচ্ছে মাথাগুলো ভারী হয়ে গেছে, মানে মাথাটা ভারী হয়ে গেছে, আমি এখন পড়ে যাব। কিন্তু একটা তো সেন্স আছে যে আমার বাড়ি যেতে হবে। হ্যাঁ, এমন না যে আমি এনে অজ্ঞান হয়ে গেছি, কিন্তু আমার পুরো শরীর একবারে জ্যাম হয়ে গেছে। আমি আর নড়াচড়ার কোনো মানে খুঁজে পাচ্ছি না, কিভাবে পাটা ফেলবো, কিভাবে আমি সামনের দিকে আগাবো। তো আমি ওইখান থেকে খুব দ্রুত বাড়িতে চলে আসি। বেশি দূর না, আমাদের ওইখান থেকে 20-30 গজ হবে। চলে আসি, আসার পরে আমার আর কিছু মনে নেই, মানে আমি বাড়িতে আসার পরে আমি সেন্স পেয়েছি। আর কয়েকটা দিন ধরে আমি অসুস্থ। মাই গড, মানে একবার চিন্তা করে দেখেন, এমন অন্ধকারের মধ্যে আপনি মানে ভয় থেকে বাঁচার জন্য আপনি এমন একটা জায়গায় গেছেন যেখানে ফাঁসি দিয়ে দাঁড়িয়েছে এবং আপনার গায়ে কেউ হাত বুলাচ্ছে। হ্যাঁ, মানে আমার তো মানে সিরিয়াসলি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি এই দৃশ্যটা চিন্তা করলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। ও মাই গড। ওকে, আমরা পরের ঘটনায় যাই। পরের ঘটনা, আমার তো কয়েকদিন অসুস্থ, তো আমার পাশের বাড়ি এক খালু অসুস্থ, তো খুব বৃদ্ধ মানুষ, মারা যাবে এরকম অবস্থা, বাড়িতে লোকজন হুড়াহুড়ি, কান্নাকাটি। আমার মা বললো যে বারান্দায় বিছানা করে দিছি, তখন দিনের বেলা, দুপুর টাইম হোক, বারান্দায় বিছানা করে দিছি। বিছানা করে দেওয়ার পরে বললো যে বাবা তুমি এখানে একটু রেস্ট নাও, তোমার গায়ে তো প্রচুর জ্বর, বাতাস লাগবে না, ভালো লাগবে। আমি একটু পাশের বাড়িতে আসি, মুরব্বী মানুষ হয়তো কখন মারা যায়, একটু দেখে আসি, লোকজন আসছে। মা ওখানে গেছে, আমি শুয়ে আছি। আমাদের উঠানের পরেই হচ্ছে বিশাল একটা বাঁশের ঝাড়, পুরানা, অনেক পুরানা বাঁশের ঝাড়। আর বাঁশের ঝাড়ের পাশে হচ্ছে একটা পুকুর, আমার নানার পুকুর। ওই বাঁশের ঝাড়টাও মানে পুরো এরিয়াটাই আমার নানার। তো শুয়ে আছি, হঠাৎ করে মনে হলো জঙ্গল থেকে বিশাল একটা বাক্স, লোহার বাক্স, যে চারখানি একটা বাক্স থাকে, বাক্স সিন্দুক বলি আমরা যেটা, ওই রকম বাক্স, ব্যাগে বাঁশ ভেঙে ছুটে আসতেছে এরকম শব্দ। যখন আসলো, এসে ওই বাক্সের মুখটা খুলে, একাই খুললো, খুলে দেখা যাচ্ছে যে আবার বন্ধ হচ্ছে, খুলতেছে, মানে একটা যে আমাকে ডাকতেছে এরকম একটা বোঝা যাচ্ছে যে তুই এখানে আয়। এই দেখে আমি অসুস্থ, আমি তো এমনি অসুস্থ, আমি কিভাবে কি করবো, আমি জোরে চিৎকার করে আম্মারে ডাক দিলাম। আম্মা ওইদিকে আসতেছে, ও বাক্সটা হঠাৎ করে মানে পাশে পুকুরের মধ্যে ঠাস করে নেমে যাওয়ার পরে পানিতে যখন একটা কোনো কিছু বড় কিছু পড়ে, পানিতে কিন্তু ঢেউ খেলে। তো পানিতে যখন ঢেউ খেলতেছে, আম্মা এসে কি হয়েছে, দেখো তো পুকুরের মধ্যে কি যেন নামছে, আমাকে ডাকতেছে। মা গিয়ে দেখে যে পুকুরের মধ্যে পানি, প্রচুর জোরে পানি নড়াচড়া করতেছে। আসলে একটা বড় কিছু পড়লেই এমন পরিমাণ ঢেউ হতে পারে যেটার ডিউরেশনটা অনেকক্ষণ থাকে। জি জি। তো এই থেকে আমার যে অবস্থা, মানে আমার এমনিতে তো অসুস্থ, আমি কয়টা দিন ধরে এমনিতে, মানে ওই ইয়েতে আরো অসুস্থ হয়ে। আর কোনো ঘটনা যদি থেকে থাকে আমরা একটু সেই ঘটনার দিকে যেতে চাই। আরেকদিন আমরা গ্রামের তো ছেলে, দেখা যাচ্ছে যে গ্রামে যখন পানি হয় আষাঢ় মাস, তখন হাঁটু পানি বা হাঁটুর নিচে অনেক পানি, দেখা যায় আধা এক বিঘত পানি উঠে যায় মাঠে ঘাটে। তখন ছোট মাছগুলা, এই যে টাকি মাছ, বিভিন্ন ছোট ছোট মাছগুলা আসে, কিন্তু ওই ইয়েতে ঘোরাফেরা করে। তো আমরা সন্ধ্যা পরে আলটিমেটলি মাছ ধরতে যাইতাম। আচ্ছা, ওই সময়টা পানিটা চকচক করতো, দেখা যাচ্ছে যে আমরা এই বোতলের মধ্যে কেরোসিন ভরে, কেরোসিনের মুখে ওই ইয়ে দিতাম, পাট, মানে আপনার একটা অস্থায়ী কুপি বানাতে, অস্থায়ী কুপি, এবং আলো যাতে বেশি হয়, তো ওইটা দিয়ে, আর এবং কাঁচি, ধান কাটা যে কাঁচি আছে, এই কাঁচি দিয়ে, আর একটা ঝুড়ি টুড়ি বা ব্যাগ রাখতাম সাথে মাছ রাখার জন্য। আমরা আখের খেতে মাছ ধরতেছি, আখের খেতে পরিষ্কার, আখের খেতে কিন্তু ঘাস হয় না, পরিষ্কার দেখা যায়। মাছ ধরছি, কিছু মাছ ধরছি, ধরে আখের ক্ষেত পার হয়ে আমাদের একটা বিল আছে, বিলের ধার দিয়ে মারতেছি। আমার সঙ্গে আরো 3 জন ছিল, তারা আবার আখের ক্ষেতের থেকে, আমার বাড়িটা হচ্ছে আখের ক্ষেতের উত্তর পাশে, আর বিলটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ পাশে। এই বিল এবং বাড়ির মাঝখানে আখ ক্ষেতটা, ওরা আখ ক্ষেতের উত্তর পাশেই আছে, আমি দক্ষিণ পাশে চলে গেছি মারতে মারতে। মানে এমন অবস্থা যে আমি ওদের সঙ্গে কথা বলার টাইম পাচ্ছি না, কথা বলে মাছ চলে যাবে, পানি বেশি নড়াচড়া করলে মাছ কিন্তু চলে যাবে। তো আমি বুঝতে পারতেছি ওরা আমার সামনে আছে, এরকম কিছু, ওরা আমার সামনে আছে, মাছ ধরতেছে। মাছ ধরতে ধরতে
হাঁটু পানি ওভার হয়ে গেছে, তখনও মাছ ধরতেছি। কিন্তু হাঁটু পানির উপরে তো মাছ ধরা অসম্ভব ব্যাপার, কিন্তু আমি কি করে মাছ ধরতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না। তো হঠাৎ করে আমি বলছি যে মিয়া, আমার যে সঙ্গে ছিল আমার মামাতো ভাই, বড় ভাই, আমি বলছি মিয়া ভাই, এখানে তো হাঁটু পানি, এখানে বেশি আর মাছ পাওয়া যাবে না, চলো আমরা ওইদিকে যাই। বললে না রে, এদিকে তো মাছ বেশি। কণ্ঠটা শুনে আমার কেমন যেন লাগলো। আমরা আখের খেতে মাছ ধরতেছি, আখের খেতে পরিষ্কার, আখের খেতে কিন্তু ঘাস হয় না, পরিষ্কার দেখা যায়। মাছ ধরছি, কিছু মাছ ধরছি, ধরে আখের ক্ষেত পার হয়ে আমাদের একটা বিল আছে, বিলের ধার দিয়ে মারতেছি। আমার সঙ্গে আরো 3 জন ছিল, তারা আমার এই আখের ক্ষেতের থেকে, আমার বাড়িটা হচ্ছে আখের ক্ষেতের উত্তর পাশে, আর বিলটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ পাশে। এই বিল এবং বাড়ির মাঝখানে আখ ক্ষেতটা, ওরা আখ ক্ষেতের উত্তর পাশেই আছে, আমি দক্ষিণ পাশে চলে গেছি মারতে মারতে। মানে এমন অবস্থা যে আমি ওদের সঙ্গে কথা বলার টাইম পাচ্ছি না, কথা বলে মাছ চলে যাবে, পানি বেশি নড়াচড়া করলে মাছ কিন্তু চলে যাবে। তো আমি বুঝতে পারতেছি ওরা আমার সামনে আছে, এরকম কিছু, ওরা আমার সামনে আছে, মাছ ধরতেছে। মাছ ধরতে ধরতে হাঁটু পানি ওভার হয়ে গেছে, তখনও মাছ ধরতেছে। কিন্তু হাঁটু পানির উপরে তো মাছ ধরা অসম্ভব ব্যাপার, কিন্তু আমি কি করে মাছ ধরতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না। তো হঠাৎ করে আমি বলছি যে মিয়া, আমার যে সঙ্গে ছিল আমার মামাতো ভাই, বড় ভাই, আমি বলছি মিয়া ভাই, এখানে তো হাঁটু পানি, এখানে বেশি আর মাছ পাওয়া যাবে না, চলো আমরা ওইদিকে যাই। বললে না রে, এদিকে তো মাছ বেশি। কণ্ঠটা শুনে আমার কেমন যেন লাগলো, এই কণ্ঠ তো আমার কণ্ঠ না। আমি উঠে দাঁড়াই, ভালো করে দেখি যে এ কি, আমি তো বিলের প্রায় মাঝামাঝি চলে আসছি। কেউ নাই আপনার? কেউ নাই। মানে আপনি মনে করছিলেন যে এতক্ষণ সবাই আছে, কিন্তু কেউ নাই। এখন ওখানে কিন্তু আমার ছোট ভাই আমার সঙ্গে মাছ ধরতে গেছে, আমি, মামাতো ভাই। তখন আমার মনে হলো এখানে এই অবস্থায় আমি কোথায় আসছি। আমি চিৎকার করে মিয়া ভাই বলে ডাক দিছি, ওরা দৌড়ে আমার কাছে আসছে। আসার পরে বলে কি হয়েছে রে? আমি তো বলতেছি যে এখানে মাছ নাই, চলো উপরে যাইতে। তোমার কণ্ঠ শুনলাম মিয়া ভাই, তোমার কণ্ঠ শুনলাম। বলে আমরা তো বাড়ি চলে যাচ্ছি তোরে না পেয়ে, আমরা ভাবছি যে তুই বাড়ি চলে গেছিস। আচ্ছা, ফাইনালি ওনারা আসলে আপনার চিৎকার শুনে আমার কাছে। তো ওই ঘটনার পরে কয়েকদিন আর মাছ টাছ মারতে যাইনি। আর এরপরে আর কখনো মাছও মনে হয় মারতে যাওয়া হয়নি? এরপরে আর রাত্রে কখনোই মাছ মারা হয়নি। ডেফিনেটলি এমন একটা ভয় পেলে সো এটা না করাই স্বাভাবিক। ওকে, আর কোন ধরনের কোন এক্সপেরিয়েন্স বলতে কয়েকদিন আগে, এই 5-7 দিন হবে। আচ্ছা আচ্ছা। আমি ফ্যাক্টরিতে গিয়েছি, একটা ফ্যাক্টরিতে গিয়েছি, দেখা যাচ্ছে ফ্যাক্টরিতে লেট হবে, বলছে যে আমাদের 2 ঘন্টা লেট হবে ইন্সপেকশনটা কমপ্লিট করতে। আচ্ছা আচ্ছা, আপনি একটু রেস্ট নেন, 2 ঘন্টা রেস্ট নিলে আপনার হয়তো শরীরটাও ভালো লাগবে। তো ওখানে যেখানে ইন্সপেকশন রুম, ওই টেবিলের উপরে ওরা কিছু কাপড় চোপড়ে, যে ঝুট টুট বলে নিট ফ্যাক্টরিতে যেগুলো থাকে আর কি, কাপড় এনে দিল, বলে যে এটার উপরে আপনি রিল্যাক্স করেন, 2 ঘন্টার মধ্যে আমরা কোর্স গুলো কমপ্লিট করতেছি, তারপরে ইন্সপেকশন শুরু করবো। আমি শুয়ে আছি, আমার পাশে আরো লোকজন ছিল, লোকজন বলতে আমাদেরই লোকজন ছিল। আমি বললাম যে আপনারা একটু এখানে থাকেন, এই রুমের বাইরে যায় না। তো ওরা হয়তো ঘন্টা খানেক পরে হবে যে ওরা বের হয়ে গেছে, উপরে গেছে ফ্লোরে। এখন আমার আবার একটা প্রবলেম ছিল, সেটা হলো বোবাই ধরা। আমি যদি একা শুই, একা আমি কখনোই ঘুমাই না, কোথাও না, একা ঘুমাইলে আমার বোবাই ধরে। ছোটবেলার থেকে আমার এই বোবাই ধরাটা, এবং ধরবেই। আচ্ছা। আর চিত হয়ে শুইলে লোকজন থাকলেও আমার এর উপর ভর করে। আচ্ছা, তারপরে এখন এখানে শুয়ে আছি। এখন ওরা যখন বেড়ে গেছে, এখন ওরা, আমার মনে হচ্ছে সিঁড়ি টিড়ি ভেঙে, সবকিছু ভেঙে চুরে কে যেন আমার উপরে এসে ভর করছে। এর আগে একটু ছোট্ট কাহিনী ছিল, যেটা ওই ফ্যাক্টরিতে গত রোজার মধ্যে একটা ছেলে, লিফট হচ্ছে নিচতলায়, বাট 7 তলা লিফটের ডোরটা একটু ওপেন ছিল, হয়তো বা প্রবলেম ছিল। ওই ছেলেটা মনে করছে লিফট তো 7 তলায়, ও লিফট মনে করে মানে জাস্ট দরজাটা একটু খুলেই পা বাড়াইছে, একেবারে 7 তলা থেকে পরে ওর নিচতলায় এসে পড়ছে। ওই দিনও আমরা ফ্যাক্টরিতে। আচ্ছা আচ্ছা। এবং পরে কি সাথে মারা যায়? ওরে লিফট থেকে উঠাইতেই দেখে যে মারা গেছে। তারপরে নর্মালি হাসপাতালে নেওয়ার। ওই ঘটনাটাও মাঝে মাঝে মনে পড়ে ফ্যাক্টরিতে গেলে। এই জন্য হয়তো মনে হয় বোবার ইয়েটা আমার মনে আরো বেশি মনে হচ্ছে, লিফট সিঁড়ি টিড়ি ভেঙে টেঙে আমার উপরে মনে হচ্ছে যে ওখান থেকেই কিছু একটা আপনার উপরে এসে পড়ছে। এরকম যখন এসে পড়লো তখন তো আমি আর নড়াচড়া করতে পারিনি। মানে বোবাই যখন ধরে তখন আমি কোনো ক্রমে চেষ্টা করে আমি নড়াচড়া করতে পারি না। যদি কেউ আমাকে টাচ করে তখন আমি নর্মালি হয়ে যাই, বাট তাছাড়া আমি আর
কিছু করতে পারিনি, এবং এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, হয়তো বা ভবিষ্যতে হবে কিনা। মানে এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত এই জিনিসটা আপনার সাথে আছে এবং হচ্ছে। একটা আপনি বললেন না, মানে চিত হয়ে যখন শোন, আপনি কেউ পাশে থাকলেও বোবায় ধরে। বোবায় ধরার কিন্তু একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। মানুষের নার্ভ গুলা যখন মানুষের একটা পজিশনে যদি চলে আসে, সো মানুষের বডি একটু অনেকটা প্যারালাইজড এর মতো হয়ে যায়। আমরা বলতে পারি অস্থায়ী প্যারালাইজড হওয়া বোবায় ধরাটা পুরো বডি। সো এই ঘটনাটার একটা আছে। কিন্তু আপনি যেভাবে বলেছেন যে আপনি একা ঘুমালে আপনাকে ধরবেই, সো এই জিনিসটা একটু কোয়াইট অ্যাবনর্মাল। মানে আপনি বলেছেন যে একা ঘুমালে ধরে। একটা পয়েন্ট এখান থেকে আমরা পয়েন্ট আউট করতে পারি, যেটা হচ্ছে যে আপনি যখন একা না ঘুমিয়ে আপনার পাশে যখন কেউ থাকে, দেখা গেছে পাশাপাশি ঘুমালে কোনো না কোনো ভাবে শরীরের সাথে শরীরের টাচ হয়, কখনো হাত পা লাগে। তো দেখা যায় বোবায় ধরার বিষয়গুলো হয় কি, হয়তো আপনাকে ধরেছে কিন্তু পাশের কারো একটু টাচ লাগার ফলে আপনাকে এটা আবার রিল্যাক্স হয়ে গেছে পুরো বডি, সেই জন্য হয়তো আপনি বুঝতে পারেন না, সেটাও হতে পারে। তো যাই হোক, আমরা দোয়া করি যেন আপনি এই বিষয়টা থেকে বের হয়ে আসেন। আর আমি একটা প্রশ্ন একটু আপনার কাছে করবো, যেহেতু আপনি গার্মেন্টস সেক্টরটাতে আছেন, আমরা অনেক সময় অনেক ঘটনা পেয়েছি গার্মেন্টস গুলাতে বিভিন্ন ধরনের রিউমারের ঘটনা ছড়ায় যায়। কিছুদিন আগেও মনে হয় আমরা প্রথম আলোতে একটা খবর, যেটা হচ্ছে গ্রুপ, ওই ফ্যাক্টরিতে আমার কাজ, এবং আমার ঘটনাটা ওই ফ্যাক্টরিতেই হয়েছে। আচ্ছা আচ্ছা, ও কোইন্সিডেন্টলি আপনি ওইখান থেকে ওই ফ্যাক্টরিতে আমার কাজ। কিছুদিন আগে একটা নিউজ পড়েছিলাম প্রথম আলোতে, যেটা মানে কোনো একজন বাথরুমে গেছে, অসুস্থ হয়ে গেছে, মানে চুল এসে পড়ে, চুল পরে থাকে, কোমরের মধ্যে চুল থাকে, এরকম অবস্থা। আচ্ছা, এটা আপনাদের ফ্যাক্টরিতে ছিল? আমরা যে ফ্যাক্টরিতে কাজ করাই আর কি, আমরা বুঝতে পেরেছি। মানে আপনারা যেখানে কাজ করেন। ও দ্যাট মিন্স আমি মানে একদম কোইন্সিডেন্টলি কারেক্ট জায়গায় প্রশ্নটা করে ফেলেছি। আসলে ঘটনা কি ছিল? মানে ঘটনাটা ছিল রিউমার। এটা অনেকেই বলে যে আসলে এটা এখানে ডোবা ছিল, আগে ভয়া ছিল, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে আর কি। তো আসলে এটা ওরা একটা জিনিস ফাইন্ড আউট করছে, যেটা হচ্ছে কিছু শ্রমিক এটাকে একটা ভয় দেখানোর জন্য একটা সিচুয়েশন তারা তৈরি করছে। মানে এটা ফ্যাক্টরির লোক বলে। আচ্ছা আচ্ছা। এখন ফ্যাক্টরির লোক হয়তো বা সান্ত্বনা দেওয়ার জন্য বলতে পারে, যাতে ওয়ার্কাররা কাজ করে, কিন্তু ভয় আসলে ওরা পাচ্ছে। কিছুদিন আগে যে ঘটনাটা, আমি যখন ছিলাম, আমি পাশের একটা ফ্যাক্টরিতে ছিলাম রাত্রে, কি হয়েছে আজকে ওই ফ্যাক্টরিতে, আজকে তো একজনের পিছনে চুল ধরে বাথরুমতে টানিয়ে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এরকম অবস্থা। ওকে, আসলে না এই ঘটনাগুলো খুব কমপ্লিকেটেড একটা বিষয়। সো আমরা এখানে এইটা নিয়ে বেশি কথাও বলতে চাই না, কারণ আসলে মানে মালিক পক্ষের এক পয়েন্ট অফ ভিউ থাকবে, বা যারা কাজ করছে তাদের পয়েন্ট অফ ভিউ থাকবে, এবং দুজনের পয়েন্ট অফ ভিউ শুনলে আপনার কাছে দুজনেরটাই মনে হবে না যথেষ্ট সঠিক কথাই তারা বলছে। সো আসলে আমরা এই কমপ্লিকেশন আর ঢুকতে চাই, কিন্তু আমরা অনেক এই ধরনের ঘটনা পাই যে ফ্যাক্টরিতে ধরনের ঘটনা ঘটছে। তবে হ্যাঁ, এটা ঠিক, এই ঘটনাগুলো আসলে যখন ছড়ায় ভাইরাসের মতো ছড়িয়ে যায়। আসলে এটা কতটুকু সত্যি কি সত্যি না, এটা আসলে যাচাই করার কোনো ওয়ে থাকে না। জি, কোনাবাড়িতে একটা ফ্যাক্টরি, কোনাবাড়ি, গাজীপুর কোনাবাড়ি এরিয়াতে সবচেয়ে নাম করা ফ্যাক্টরি ছিল। কিছুদিন আগে ফ্যাক্টরিটা, যাই হোক আমরা নামটা না হয় না বলি, এই ফ্যাক্টরিতে নাকি বাথরুমে গেলে লোক নাই হয়ে যেত, অসুস্থ হয়ে যেত, ভ্যানিশ হয়ে গেছে, লোক খুঁজে পাওয়া যাচ্ছে। মানে এ নিয়ে তো মানে খুব তোলপাড় শুরু হয়ে গেছিল। মানে আমরাও ভয়ে ওই এলাকায় যেতে চাইতাম না। যে সিরিয়াসলি, মানে আপনারাও ভয় পেয়ে যেতেন? ভয় তো স্বাভাবিক ব্যাপার আসলে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো এই মুহূর্তে যিনি আমাদের সাথে আছে, অর্থাৎ আমাদের অতিথি, আমরা তার কাছে যাব, তার পরিচয়টা জানবো, সেই সাথে তার এক্সপেরিয়েন্স তো অবশ্যই জানবো। সো আমরা এবার সেই ঘটনার দিকে চলে যেতে চাই। আসলে আমরা সবাই অপেক্ষা করছি ঘটনা শোনার জন্য। আমি যতটুকু জানি আপনার কয়েকটা এক্সপেরিয়েন্স আছে। সো আমি প্রথমে স্টার্ট করতে চাই আপনার খুব ঢাকা শহরের খুব যে আমাদের হাই সোসাইটি বলতে আমরা যেটা বুঝি, যেই এলাকাগুলাকে বুঝি, সেই কোন একটা এলাকায় আপনি জব করেন, কোন একটা রেস্টুরেন্টে, ওখানে কিছু একটা ঘটনা আছে আমি যতটুকু জানি। সো এটা কোন এলাকায়, প্রথমে সেটা জানতে চাই, এবং তার আগে আপনার নামটা। আমার নাম মোহাম্মদ শওকত হোসেন, বনানীর কোন একটা সুনামধন্য প্রতিষ্ঠানে জব করতেছি, রেস্টুরেন্ট কর্মকর্তা। আচ্ছা আচ্ছা। তো আমার রেস্টুরেন্টের একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা হলো 2014 সালের, আমি 2014 সালের জানুয়ারি 10 তারিখে আমার ওই রেস্টুরেন্টে আমি জয়েন করি।
জয়েন করার পরবর্তীতে আমার ভাঙ্গা মাসে সিট খালি না থাকায় তো আমাকে মালিকের সাথে কথাবার্তা বলা হয় এবং আমার ম্যানেজার বলে তাহলে তুমি করো, আমাদের যে সিকিউরিটি আছে তুমি তাদের সাথে থাকো। তো তাদের সাথে আমার থাকার ব্যবস্থা করে দিল। তো একদিন ডিউটি শেষে সবাই যখন চলে গেছে তখন আমি, আমার সিকিউরিটি আরো একজন বড় ভাই আসলো, আমরা 3 জনই ছিলাম রেস্টুরেন্টে। তো একবার গেস্ট না থাকার কারণে তো আমাকে বললো যে তুমি একটা কাজ করো, আমার সিকিউরিটি যে ভাই আছে সে বললো যে তুমি ভিতরের একটা রুম আছে তুমি ওইখানে যাই ঘুমাও, আমি তোমার কম্বল দিয়ে দিতেছি। তো তিনি আমাকে কম্বল দিয়ে যাওয়ার পর আমি ওখানে বেশ সুন্দরভাবে ঘুমাই পড়ছি। রাত তখন 3টা 3:30 প্লাস এরকম হবে। তো আমি অদ্ভুত একটা সাউন্ড, মানে যেমন একসাথে 2-3টা ছেলে মেয়ে যদি থাকে যেরকম চিল্লাচিল্লি করে যেরকম সাউন্ড টাউন্ড হয় ওইরকম, তো ওই সাউন্ড আমার কানে আসার পর আমার ঘুমটা ভেঙে গেছে। আমার মোবাইলের লাইটটা জ্বালিয়ে দেখলাম না আসলে তেমন কোনো কিছু নাই। তো যে সিকিউরিটি ভাই আছে তো উনি দেখলাম মশাই টশাই সুন্দরভাবে টাঙ্গিয়ে বিছনা টিছনা করে তো উনি ঘুমাই রয়েছে। তো তাকে ডাকতে বললাম ভাই কি অবস্থা, আপনি ঘুমাই রয়েছেন, এখন তো গেস্ট রয়েছে, আপনি ঘুমাই রয়েছেন কেন? ভাই বললো যে তুমি আমার সাথে ঘুমাও। তারপরে তার আগে তুমি আমাকে বলছিলেন যে তুমি কইছিলে, আমি কই আপনি না বললেন আমাকে ওই রুমে ঘুমাইতে। তো তুমি বললো ঠিক আছে তুমি আমার সাথে ঘুমাও। পরে আমি বললাম গেস্ট আছে আপনি ঘুমাই রয়েছেন, কয় সমস্যা নেই তুমি ঘুমাও। পরে আমি বললাম সমস্যা নেই, এটা কি অন্য ধরনের কথা বললেন, এখনো গেস্ট আছে, কয় তুমি বেশি কথা বলো না, তুমি আমার সাথে ঘুমাও। যাই হোক আমি ওই ভাইয়ের সাথে ঘুমাইলাম। আপনি ঘুমাতে যাওয়ার আগে আপনি কি গিয়েছিলেন ওই কারা বসে আছে দেখার জন্য? ওই হ্যাঁ আমি ওখানে গিয়েছিলাম। তো আমি যাই কাউকে দেখতে পাইনি, মানে পুরো ফাঁকা, হ্যাঁ টেবিল চেয়ার সমস্ত ফাঁকা, ফ্লোর সবকিছু ফাঁকা, কেউ ছিল না ওখানে। এই আওয়াজ করতে তারপর তো সে ভাইকে বললাম, তো ভাই বলতেছে আচ্ছা ঘুমাও তুমি। পরে সকালবেলা বললাম ভাই এই কাহিনী হয়েছে যে আপনি বললেন এই সেই। সিকিউরিটি ভাই বললো যে বলতে কি আমাদের এই রেস্টুরেন্টটা অদ্ভুত রকমের অনেক কিছুই হয়, অনেকে অনেক সময় ভয় পায়, এই জন্য এই রেস্টুরেন্টের ভিতরে কেউ থাকেও না 3 জন ছাড়া। তো আমার যে ভাই ছিল বর্তমানে তিনি ম্যানেজার, তো তাকে বললাম ভাই এই সব কাহিনী হচ্ছে আমার সাথে। তো উনি বলে আমাকে সাহস দিল আর কি যে ধর বেটা এইসব কি গছ। তো মানুষ হলাম সবচেয়ে বড় খারাপ মানুষ, মানুষের উপর কোনো কিছু খারাপ আছে? তো মানুষ দেখে ভয় পাচ্ছে, আবার ওইসব দেখে ভয় পাওয়ার দরকার এই। সো আপনার এই রেস্টুরেন্টে মানে আগে পরে আপনি জয়েন করার আগে পরে কোনো ধরনের কোনো ঘটনা কি ঘটেছে জানেন আপনি? আমি সঠিক সেটা জানি না, তবে আমার শোনা একটা কাহিনী আছে আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে। আমি জয়েন করার 2-3 মাস আগে একটা ছেলে ছিল আর কি। তো ওই ছেলেটা তো আমার মতোই, মানে সিট না থাকার কারণে ও একদিন দোতলার যে স্টোর রুম আছে ওই স্টোর রুমে গেছিল ঘুমানোর জন্য। সন্ধ্যার দিক দিয়ে ঘুমাতে গেছে, তো ও ঘুমাই পড়ছে আর কি। তো রেস্টুরেন্ট সব ক্লোজ হয়ে যাওয়ার পর যখন গেট টেট লাগাই দিছে তখন ও দোতলাতে চিৎকার কইরা নিচে নেমে পড়ছে। তো সবাই ছোটাছুটি করে গেছে, যে সিকিউরিটি ভাই 2জন আসলো আর যে আরেকটা ভাই আসলো বড় ভাই। তো যাওয়ার পর দেখে যে ও গেটের সামনে পড়ে আছে। আচ্ছা, পড়ে আছে পরে ওকে নিয়ে ভিতরে নিয়ে আইছে যে কি অবস্থা, কি হয়েছে তোর, এই সেই। তো কোনো কথা বলে নাই, শুধু চিৎকার করতেছে এই সেই। ওর পানি টানি খাওয়াইছে আর অনেক কিছু করছে, তো কোনো কথাবার্তা বলে নাই। তো আসার পর ও বলছে যে ভাই কি হয়েছে এই সেই ক। তো কোনো কথাবার্তা না বলে তারপরের দিন ও চলে গেছে। আর জয়েনই করেনি? না আর জয়েনই করে নাই। ও মাই গড, মানে তাহলে তো আর কেউ জানতেও পারেনি যে না আসলে ঘটনাটা কি হয়েছে বা কি হয়েছে, কিভাবে ভয় পেয়েছে। আর কেউ কি ভয় টয় পায় আপনার? আর কেউ ভয় পাওয়া বলতে কি আমার যে সিকিউরিটি ভাই যারা আছে 2 জন, ওদেরকে সাথে মাঝে মধ্যে অনেক রকমের ডিস্টার্ব করে, ওরা ওদেরকে স্বপ্ন দেখায় বা সেই বিড়ালের আকৃতি হয়ে অনেক কিছু ভাবে ভয় দেখায়। ওরা বলতেছে যে আসলে কি ভাই একটা জিনিস কি সিকিউরিটি যে 2 জন এটা কিন্তু অনেক পরহেজগার, নামাজ কালাম পড়ে। একবার সাথে কাহিনী হচ্ছে কি তাহাজ্জুদের নামাজ পড়ার সময়, তখন রমজান মাস ছিল আর কি। আর রমজান মাসে তো সবাই একবারে সিকিউরিটি খেয়ে তারপর ঘুমাই পড়ে, সারাদিন রেস্টুরেন্ট বন্ধ থাকে। যার সাথে আমি ছিলাম ওই সিকিউরিটি ভাই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছিল। উনি আবার কিচেনে গেছে, কিচেনে যাওয়ার পর উজু করার জন্য যে বেসিং আছে, বেসিং এ উনি উজু করতেছে। উজু করার সময় উনি একটা জিনিস ফিল করতে পারছে যে পেছন থেকে কেউ একজন মানে ডাইন সাইড থেকে ক্রস করে বাম সাইডে চলে গেছে। ঠিক আছে, তো উনি পিছন দিকে তাকায় দেখছে একটা ধূপছায়ার মতো কোন একটা কিছু। তো ওখান দিয়ে মানে দরজা লাগানো, ঠিক আছে, আপনার দরজাটা কিভাবে ভিতর দিয়ে চলে গেছে কই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে উনি এরকম অস্পষ্ট একটা অবয়ব দেখতে পাইছে। হ্যাঁ হ্যাঁ ওকে।
এই ছিল তার সাথে কাহিনী। আর এমনি তো উনিও রাতের বেলা ঘুমাইলে অনেক স্বপ্ন আবি যাবি দেখি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। ওখানকার আমি এইসব রেস্টুরেন্টে যতটুকু জানি যে মানে সিকিউরিটির যারা আছে তারা অনেক কিছু জানার কথা, কারণ ঘটনাগুলো রাতের বেলাতেই ঘটে। হ্যাঁ হ্যাঁ সো রাতটা ওরাই পাহারাতে। So, আপনাদের কি এই ধরনের সিকিউরিটির কাছ থেকে কোনো কিছু শুনেছেন? ওদেরকে আমি বলছিলাম যে ভাই আপনার এইসব কোনো কিছু কখনো ভয় পাইছেন কিনা। সত্য কথা বলতে কেউ কিছু বলতে চায় না, চাকরির ভয়ে? হ্যাঁ চাকরির ভয়ে কেউ কিছু বলতে চায় না। আমার যে সিকিউরিটি ভাই আছে মিলেমিশে থাকে দুজনেই, তো সিকিউরিটি ভাইরে বললাম যে ভাই আপনি কি কখনো এরকম কোনো কিছু ফিল করতে পারছেন কিনা। সিকিউরিটি ভাই বলে যে এরকম কোনো কিছু পাইনি, তবে ওই যে আমি যে এরকম সাউন্ড শুনতে পারি ওরকম সাউন্ড যেটা শুনেছিলেন। হ্যাঁ হ্যাঁ ওইরকম। আর আপনার প্লেট ভাঙ্গা, মানে ওনারা ভেতরে শুনতে পাচ্ছে যে প্লেট পুরো ভেঙে ফেলছে আর কি, ভেঙে যেতেছে চেয়ার গুলা, মানে জোরে জোরে যে বাড়িটা করলে যেরকম সাউন্ডটা হয় ওইরকম সাউন্ডটা হচ্ছে। ওনারা পেয়েছে। হ্যাঁ রাতের বেলা এরকম অনেক অনেক সাউন্ড পায়। মানে এই রেস্টুরেন্টের ঘটনা কিন্তু এর আগে ডরে আমরা আরো অনেক পেয়েছি, এবং কয়েকজন রেস্টুরেন্টে যারা জব করে তারাও এসেছিল, তাদের এক্সপিরিয়েন্স বর্ণনা করেছেন। এবং মানে বিষয়টা একটু খুব অদ্ভুত লাগে না, যে রেস্টুরেন্টে আপনি খেতে যাচ্ছেন, খুব হাই ফাই রেস্টুরেন্ট গুলোতে যাচ্ছেন, মানে ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট, কখনো কি গুণাক্ষরে একবারও আপনি চিন্তা করেছেন এখানেই মানে অদ্ভুত কিছু ঘটতে পারে? এটা কিন্তু কখনোই ভাবা যায় না। একটা ছোট্ট জিনিস একটা অ্যাড করতে চাই। একটা রেস্টুরেন্ট কিছুদিন আগে আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা খেতে গিয়েছিলাম, তখন রাত 10টা হবে। তো রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকা এবং মোটামুটি পরিপাটি পরিষ্কার একটা রেস্টুরেন্ট, ঢাকা শহরের খুব ওয়েল নোন একটা জায়গাতে আছে। রেস্টুরেন্টে মাত্র তখন আমরা 2জন কাস্টমার ছিলাম। রেস্টুরেন্টের মধ্যে খাবার দাবার যথেষ্ট ছিল, ফাঁকা পেয়ে একটু আমাদের কাছে অ্যাবনর্মাল লাগলো, এত ফাঁকা কেন রেস্টুরেন্টটা। তারপর আমরা ভাবলাম যে যাক ভালোই হচ্ছে, মানে আমরা আরামসে খাইলাম। তো আমরা একটু কথাবার্তা বলছি, তো ওদের এত খাবার দাবার রয়েছে। একটু পরে আমাদের খাওয়া শেষ হওয়ার পরে কয়েকজন কাস্টমার আসলো, কিন্তু ওরা বলছে রেস্টুরেন্ট ক্লোজ করে ফেলবে, এবং ইনফ্যাক্ট মালিক নিজে তাড়া দিচ্ছে। অনেক সময় মালিক না থাকলে কর্মচারীরা হয়তো তাড়াতাড়ি ক্লোজ করে ফেলতে চায়, মালিক নিজে তাড়া দিচ্ছে। বিষয়টা আমাদের কাছে একটু খটকা লেগেছে, মানে উনি এমন ভাবে চাচ্ছে যে তাড়াতাড়ি রেস্টুরেন্টটা ক্লোজ করে ফেলো, আমার খাবার দাবার যা নষ্ট হয় হোক, কিন্তু রেস্টুরেন্টটা এখন থাকা যাবে না। এমন না যে গভর্নমেন্টের কোন নিয়ম আছে এই কয়টার মধ্যে, এই ধরনের কোন রুলস নেই। আশেপাশের রেস্টুরেন্ট কিন্তু সব খোলা এবং দেধারসে চলতেছে, কিন্তু উনি ক্লোজ করে ফেলবে। তারপরে যাই হোক আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, ওই কাস্টমারও চলে গেল। তো তারপরে মানে যখন ওই কর্মচারী একজন নিচে নামে না, তো আমি আর আমার ফ্রেন্ড নিচে নেমে কথা বলছিলাম, এমন সময় দেখি ওই রেস্টুরেন্টে আমি চেহারা দেখে চিনেছি একজন কর্মী। আমি জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা, আপনারা মানে এত আপনাদের খাবার দাবার ছিল, আপনারা কাস্টমারও ফেরাই দিলেন, রেস্টুরেন্ট বন্ধ করে ফেললেন, আশেপাশে সব খোলা আছে। তখন ওনারা মানে একটু ওনাদের কথায় যেটা আমি আজ করতে পারলাম, কিছু একটা অদ্ভুত আছে ওখানে, এবং ওরা নাকি প্রায় এই টাইমে ক্লোজ করে ফেলে, বিশেষ করে সপ্তাহের পার্টিকুলার একটা দিনে। ওনারা ওই দিনটা কি বার ছিল, শনিবার না কি মঙ্গলবার, কি যেরকম একটা বার ছিলাম ভুলে গেছি, পার্টিকুলার দিনে ওরা এটা বন্ধ করে ফেলে। আর একটা কথা কি, মানে রেস্টুরেন্টে আপনার সবসময় কাঁচা মাছ, মাংস, রক্ত এসব বেশি থাকে আর কি, এইসব বেশি থাকে। ওকে, সো যেগুলা দ্বারা অ্যাট্রাক্ট হয় এই ধরনের জিনিসগুলা, ওই ধরনের জিনিসগুলার উপস্থিতি রেস্টুরেন্টে একটু বেশি থাকে। এবং মিষ্টি দোকান নিয়েও আমরা অনেক সময় অনেক কথা শুনেছি যে ওখানে মিষ্টি নেওয়ার জন্য বিভিন্ন আসে যারা আসলে মানুষ না। তো যাই হোক, এই ছিল আপনার প্রথম ঘটনা। হ্যাঁ প্রথম ঘটনা। আর কোনো ঘটনা কি আছে আপনার? থাকলে আমরা শুনতে চাই সেটাও। হ্যাঁ আমার আর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে গিয়ে আমার এলাকায় হয়েছে। আমার এলাকা থেকে পার্শ্ববর্তী এলাকায় হিন্দু ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে। বিয়েতে আমরা গেছিলাম, আমি আর আমার ওই ফ্রেন্ডটা দুজন গেছিলাম মোটর সাইকেল নিয়ে। বিয়েটির শেষ রাত 12টা, 12:30 দিক দিয়ে, শীতের সময়। আমি আমার ওই ফ্রেন্ডের দুজনে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, বাড়িতে আসবো। তো কিছু দূর যাওয়ার পরে আপনার যে শ্মশান আছে, হিন্দুদের যে শ্মশানটা, তো আমার এই ফ্রেন্ডটা বলতেছে এই দিকটা একটু ভালো করে কেয়ার করে চালা, ঠিক আছে, হেডলাইট ফোকাস করে তারপর ভালো সুন্দর ভাবে আস্তে আস্তে যা, সমস্যা নাই, কিন্তু জোরে তাড়াহুড়া করার দরকার নেই, কিন্তু ভালোভাবে চালা। আর ওই শ্মশানের দিক থেকে শ্মশানটা ক্রস করার পর অনেক অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, এমনও অ্যাক্সিডেন্ট হয় একজন মারাও গেছে, এরকমও আছে। ওকে, মানে সেই রাস্তায় আপনি খুব কেয়ারফুল চালাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তো ওই শ্মশানটা ক্রস করার পর কিছু দূর যাওয়ার পর একটা ব্রিজ আছে, তো ব্রিজের ঢাল নামার সময় আমি আমার ফ্রেন্ডটা ছিল পিছনে, আমি ছিলাম সামনে, আর আমার হেলমেট ছিল। তো আমার ফ্রেন্ডটা আমার পিছন থেকে মানে শক্ত করে আমাকে জাবড়ায় ধরে রাখছে যে আস্তে আস্তে যা দোস্ত, সমস্যা নেই, ঠিক আছে। আর শীতের মধ্যে আমি বললাম ঠিক আছে সমস্যা নেই, তুই এরকম করতেছিস, বয়ে থাক, চুপ করে বয়ে থাক। তো কইতেছে দোস্ত একটু ডাইনি ভাবে দেখিস, মানে জিনিসটা ওই আগেই মনে হয় দেখছিল কিন্তু আমাকে বলতেছে না। আচ্ছা। তো আমি
বাম সাইড দিয়ে খুব সুন্দর ভাবে যাইতেছি, ঠিক আছে, মোটরসাইকেল নিয়ে। তো আমার ওই ফ্রেন্ডটা বললো, তখন আমার শক্ত করে ধরে বলতেছে, দোস্ত একটু সাবধানে যা। তো আমি ওকে কিছু ঝাড়ি টাড়ি দিচ্ছি যে তোর সমস্যা কি, এরকম করতেছিস কেন? পরে করতেছে না দোস্ত সাবধানে যা। আমার মনে হয় জিনিসটা ওই দেখছে, এই জন্য আমাকে মানে দেখছি কিনা এটা জানতে চাইতেছে। তো আমি কিছু দূর যাওয়ার পর আমি খেয়াল করলাম যে আমার বাম সাইড থেকে একটা ছায়া মূর্তির মতো, ওটা আনুমানিক 6 থেকে 7 ফিট হবে। একটা ছায়া মূর্তির মতো, আপনার শুধু সাদা কাপড়, একদম ধবধবা সাদা কাপড় দিয়ে ঢাকা, মানুষের আকৃতির মতোই, কিন্তু মানুষ নাকি সঠিক আমি বলতে পারবো না, কারণ একটা মানুষ হাইস্ট গেলে আপনার 6 ফুট 2-3 ইঞ্চি লম্বা হয়, এর বেশি হয় না, আর ওইটা 7 ফিট প্লাস। তো আমি ওর ফ্রেন্ডে বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই চুপ করে বসে থাক। তো আমাকে কত যাওয়ার পরে আমাকে বললো যে দোস্ত কিছু দেখছোস? মানে ওইটা কি করলেন, আপনার ক্রস করে চলে গেছে? হ্যাঁ, ওটা আমি ক্রস করে চলে গেছি। ঠিক আছে, মানে ওইভাবে তাকানো নাই কোনো কিছু না, ওইভাবে তাকান বলতে কি, আপনার যে লুকিং গ্লাস আসলো, তো রাতের বেলা তো লুকিং গ্লাস দিয়ে তেমন একটা কিছু দেখা যায় না, পেছনে তো অন্ধকারই। হ্যাঁ, পেছনে অন্ধকারই থাকে। তো আমার ফ্রেন্ডের বললাম, ও আমার ফ্রেন্ড ছিল, ও আমাকে বলছে দোস্ত কিছু দেখছো নাকি? তো আমি বললাম না দোস্ত কিছু দেখি নাই, কারণ আমি জানি হয়তো বা ওকে বললে ওই ভয় পাইতে পারে। আমিও কিন্তু মনে মনে একটা ভয় পাইছি, কিন্তু আমি ভয়টা প্রকাশ করতেছি না। তো আমাকে দুজন যে বান্দুরা বাজার আসার পর, তো বান্দুরা বাজার থেকে না আমি বললাম যে দোস্ত তুই কিছু দেখছোস? তো এইরকম করলি কইলো যে দোস্ত আমার এই অবস্থায় এই জিনিসটা আমি দেখছি। আমার বললো যে তুই দেখছোস কিনা? আমি কই হ্যাঁ আমি দেখেও তো, আমি তো না দেখার ভান করে আমি টাইনাই পড়ছি। আপনারা আসলে আর ঘাটানোর চেষ্টা করেনি? না না, আমরা ওটা কোনো কিছু টিয়া করি নাই, কারণ ওই জায়গাটা খারাপ, এটা আমরা অনেক আগে থেকে জানি। ঠিক আছে, আমার মনে হয় এটাই খুব ভালো একটা ডিসিশন ছিল, মানে কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিসকে না ঘাটানোটাই বুদ্ধিমানের কাজ। তো এই হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স গুলো। প্রথমে আমরা একটু পরিচয়টা জেনে নিই আপনার, আসলে আপনার নাম কি এবং কি করেন, কোথায় থাকেন? আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। ওকে, আমি এখন ঢাকা টঙ্গী একটা প্রাইভেট সেক্টরে জব করতেছি, এবং আমার হোম ডিস্ট্রিক্ট জন্মস্থান টাঙ্গাইল সদর ওইখানে, আর আমার গ্রামের বাড়ি আর একটা রংপুর পীরগাছা থানায়। আচ্ছা, আমাদের 2টা বাড়ি আর কি। ওকে, তো আজিজ ভাই, আমরা ডট টিমের কাছে শুনেছি আপনার অনেক ঘটনা আছে। আমি একটু স্পেশালি আজকে এখানে যারা আছে এবং যারা লিসনার আছে তাদেরকে বলতে চাই, আমরা একটা পর্যায়ে আজিজ ভাইয়ের কাছে আজকে একটু অন্যরকম কিছু ঘটনা শুনবো। মানে কবিরাজি সম্পর্কে অনেকেরই অনেক ধরনের মতামত আছে না, সেই কবিরাজি গুলো নিয়ে একটা খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে আজিজ ভাইয়ের সাথে, সেগুলো আমি আগে একটু হিন্টস দিয়ে দিলাম আপনাদেরকে। সেই ঘটনাটা আমরা শেষ দিকে শুনবো আজিজ ভাইয়ের মুখেই। তবে তার আগে ওনার কিছু হরর কিছু এক্সপেরিয়েন্স রয়েছে, সেই এক্সপেরিয়েন্স গুলো আমরা শুনতে চাই ওনার কাছে। আজিজ ভাই, আমরা শুনেছি আপনার যেই হরর ঘটনাগুলো আছে, এক্সপেরিয়েন্স গুলো আছে, তার মধ্যে একটা ঘটনা মনে হয় এই ধরনের আছে যে আপনাদেরই কেউ একজন মারা গিয়েছিল কবর দিয়ে, পরে রাতের বেলা। আসলে কি ছিল ঘটনাটা? আসলে উনি যে মারা গেছিল তার নাম ছিল রাবেয়া বেগম। উনি দরিদ্র পরিবারের ছিল, আমার পাশের বাড়িতে চাচাতো বোন লাগে, তো ওনার মির্কি ব্যারাম ছিল আর কি। উনি যখন মারা যায় তখন ওই জিভের মধ্যে কামড় দিয়ে মারা গেছিল, মির্কি ব্যারামের মধ্যে। জিভে বের করে দিছিল। আসলে ওই ঘটনা হচ্ছে যে ওই মৃগী ব্যারামটাতে এরকম হয় যে খিচুনি দিয়ে যখন মারা যায়, জিভে যখন কামড়টা পড়ে, মানে ওইভাবেই থেকে গেছে। হ্যাঁ, ওইভাবে থেকে গেছে। ওই জিভে দিয়ে কামড়ে দাঁত ঢুকে গেছে, রক্ত বাইর হয়ে পড়ছে, ঠোঁটটা বিশ্রী আকারের ছিল, বিভৎস। হ্যাঁ, আমাদের এলাকায় হয়তো অনেকেই শুনতেছে, পীরগাছা থানায় ছোট জিনিয়া গ্রামে, রাবেয়া নাম মেয়েটা। পরে মারাতে ওনার লাশটা ওই জায়গায় সবাই দেখতে আর কি ভয় পাচ্ছিল। তা গ্রামগঞ্জে ভয় পাইলেও একটা লাশ, যে কোনো মেয়ে মারা গেলে তাকে দেখে সবাই, তা ওকে ওই জায়গায় সজ্জা রূপে রাখছিল। পরে ওকে যে দেখানো হয় চাদর খুলে খুলে, কেউ সাহস পায় না, যার কারণে আমি ওইখানে ওকে দেখানোর কাজটা করি। আচ্ছা, মানে এত বিভৎস দেখা গেছিল, কেউ চাদরটা খোলার না, খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি, আসলে ওটা না দেখলে বলার মতো না। পরে ওকে ওইভাবে দেখাইতে দেখাইতে মনে করেন 4-5 ঘন্টা যতক্ষণ সময় আমি ওকে দেখাই, দেখানোর পর ওর মাটি দেওয়া হয় আমাদের এখানে, বিকেল 3টার ওইদিকে মাটি দেওয়া হয়।
পরে মাটিটা কি কবরস্থানে? না, কবরস্থানে দেওয়া হয় না বলতে আসলে আমাদের এখানে রাস্তার সাইডে একটা বাঁশের থোপ ছিল, ভয়ঙ্কর তো, যার কারণে সবাই ভয় পাবে বলে ওই বাঁশের থোপের কানিতে আচ্ছা, মানে একটু দূরে আলাদা একটা জায়গায় দূরে আলাদা একটা জায়গায় ওর মাটির এই মতে একমাত্র দেওয়া হয়, যে জায়গায় কেউ যাওয়া যায় হয় না, এরকম একটা জায়গায় দেয় শুধুমাত্র তার ওই যে এবং বিভৎস দেখা যায় দিবস দেখার জন্য। আচ্ছা। এবং মাটি দেওয়াতে মনে করেন মাটি দেওয়ার দেরি ছিল, ওনার ছেলে ছিল বাইরে যে পরে এসে মাটি দিবে, কিন্তু তা ওরা মানে তাড়াতাড়ি ভয়ে মাটি দেওয়ার জন্য ওরা 3টার সময় দিয়ে দেয়। দেওয়ার পরে ওই দিন আবার মনে করেন আমরা বিকেল টাইমে খেলাধুলা করে ওই দিন আমাদের এই দুর্গা পূজা মানে দুর্গা ডুবানো হয়, এইরকম পর্যায়ে আমরা সবাই বন্ধু বান্ধব মিলে ওই জায়গায় দেখার জন্য যাই। তা দেখে যাওয়ার সময় ওইখান থেকে আমরা একজন এক জায়গায় দেখা দেখি করতে করতে অনেক রাত হয়ে যায়, যে যার বাড়িতে চলে যায়। কিন্তু আমি পরে আমার বাড়িতে আসার পথে ওই রাত আবার প্রায় 2টার মতো বেজে যায়। তো এখন ভালোই ছিলাম, কিন্তু আসার পথে যখন আমি একা এদিকে আসছি তখন ওই ঘটনাটা আমার মনে হয়ে যায় যে আল্লাহ এই দিনে এইটা দিয়ে আসলাম, আজকে এইখানে আসাটা আমার মনে উচিত হয় নাই। আসার পথে আগানোর সাথে ওই বাড়ি থেকে প্রায় আধা মাইল দূরে একটা ব্রিজ আছে, ব্রিজের ওখানে বসে থাকি যে আমি একা যাবো না, যদি কাউকে পাই প্রায় 40 মিনিট বসে থাকি, কাউকে পাই না, তা রাত্রে বেলা আসা লাগবে বাড়িতে। পরে ধীরে 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 এক পা করে আমি ওইখানে আগাতে শুরু করি যে আমাকে যাইতে হবে। পরে একটু আগাই আবার দাঁড়াই, এইভাবে থাকতে থাকতে আমি কবরের কাছাকাছি এসে পড়ি। আসার পরে যেমন কবরটা আমার থেকে 10 হাত দূরে, তখন আমি আসার পরে আর আমি আগানোর মতো পরিস্থিতি দেখি না, খুব ভয়ঙ্কর লাগতেছে আমার কাছে। সারাদিন যেহেতু লাশটা আমি নিজে দেখাইছি, পরে এক পর্যায়ে আমি কবরের কাছাকাছি যেভাবে যে জিনিসটা দেখতে পেলাম, যে আমি সারাদিন যে লাশটা আমি দেখাইছি ওই লাশটাই ওই কবরের উপরে শুয়ে আছে, ওইভাবে শুয়ে আছে, জিবা হ্যাঁ দেখা যাচ্ছে, এবং একটা বাঁশ উপর দিয়ে হালানো ওই একটু কবরের উপরে জিবা বের করে ওই লাশটা ওইভাবে শুয়ে আছে। সাইডে একটা কুকুর দেখতে পেলাম যে কুকুর আছে, তা আমি আবার ভাবতেছি লাশটা কুকুরে টাইনে টেনে তুললো নাকি, এরকম হইতে পারে। তা আমি দেখবো না ওই সাইডে ঘুরে যাওয়ার পথে আমার চোখটা কবরের যেই কাছে গেছি, আমার ভয় লাগতেছে যে আবার ধরে টেরে বসে নাকি। পরে ঘুরে দেখছি যে না, শুয়ে ওইভাবে জিবা দিয়ে এরকম আছে, লড়ালড়ি করতেছে এই লাশটা। হ্যাঁ বাস্তব। আমি আবার খুব দুর্দান্ত সাহসী, তারপরে ওটা দেখার পরে আমার আর সেন্স ওই জায়গায় ঠিক থাকলো না, আমি একটা দৌড় মারছি বাবা গো করে। দৌড় মারা ওই কবর থেকে প্রায় এই 100 গজের দূরে একটা বাড়ি আছে আমাদের চাচাতো, ওই চাচাগের বাড়ি, বড় চাচা। ওনারা আবার হার্টের রুগী, ওই কবরের দিকে সাইডে বাড়ি, কিন্তু ফ্লোরে শুয়ে থাকে সবসময়, খাটে না শুয়ে। তা আমি এতই ভয় পাইছি যে একটা দৌড় দিছি, কপাট আছে কাঠের কপাট, দৌড় দেওয়ার পরে ওই কপাট ভাঙ্গে ওনাদের উপরে পড়ি, করার পরে ওনারাও আতঙ্ক ভয় পায় যে আসলে কি হয়েছে আমার। পরে আমি একটু পানি টেনে খাওয়াই, আমাকে বসায় কি হয়েছে বাবা। পরে আমি বললাম যে কাকা এরকম যে আমি দৌড় দিছি, কবের উপরে যে আবে আর লাশ গড়াগড়ি পারতেছে, সেই ওই অবস্থায় আমি দেখে আসলাম। আমি ওখান থেকে একটা দৌড় দিছি, আমি দৌড় দিয়ে আর কোনো ডাক দেওয়ার সুযোগ পাইনি, আপনি কপাট ভাঙ্গে এইভাবে করছি। পরে সবাই জানে যে ও দুর্দান্ত ছেলে, ভয় পায় না। পরে সবাই অনেক লোক হয়ে গেল, হওয়ার পরে সবাই লাইট টাইট নিয়ে গেল কবরস্থানে। এবার ওই কবরের কাছে গেল, বেশি দূর তো না, পারিবারিক কবর গ্রামগঞ্জের। পরে সবাই জায়গায় যাওয়ার পরে দেখতে পারলো যে আসলে কিছু নাই। তা আমি তো ওইটুক দেখলাম, দেখার পরে পরে ঝাড়া ফুজা পরবর্তীতে। আপনি শিওর যে আপনি দেখতে পেয়েছেন? আমি 100% শিওর যে ওই কবর উপরে শুয়ে আছে ওই লাশ। ওকে।